Welcome to online class. Good afternoon, my dear students. I hope you are well. I am also well by the grace of Almighty Allah. First of all, I would like to offer a special thanks my honorable head teachers for arranging online class. Okay, my dear students, I am here with very common topics, and this topic is very common and very easy, and these topics will help you to make you a good English boy. Okay, today's topics changing sentence. Changing a sentence. So, changing sentence. Changing sentence A. সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা টপিকস ক্লাস 9 এবং 10 এ অন্তর্ভুক্ত হয়েছে। আর আমরা 6 to 8 পর্যন্ত আমরা ভয়েস করি, ডিগ্রি করি অথবা অর্থ অনুসারে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু ক্লাস 9 এবং ক্লাস 10 এ সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আজকে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে তিনটা বিষয় এটাকে আমরা চেঞ্জ করব। আর আমরা আগেই জেনেছি যে চেঞ্জিং সেন্টেন্সে অর্থের পরিবর্তন হবে না, কিন্তু গঠনের পরিবর্তন হবে। ওকে, লেট আস স্টার্ট সেন্টেন্স। Okay, my dear students, according to structure sentence are of three kinds. According to structure sentence are of three kinds. Number one, simple sentence. Complex, compound. Simple sentence, actually simple সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, আর কম্পাউন্ড যৌগিক বাক্য। এখন আমরা দেখব যে সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝায়। সিম্পল সেন্টেন্স যেটা, সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমরা ডেফিনিশনগুলো আগে একটু দেখে নেব, তারপর এক্সাম্পল দেখব। তো সিম্পল সেন্টেন্সটা সাথে আমরা পরিচিত হই। সরল বাক্য যে সকল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার সিম্পল সেন্টেন্সে যে ফাইনাইট ভার্ব বলতে কি বোঝানো হয়েছে। এখন আমরা একটু দেখে নিই যে ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব, আমরা ভার্বকে একটু দুইটা ভাগে ভাগ করতে পারি, ভার্ব ফাইনাইট আর নন ফাইনাইট। Okay, my dear students, listen to me. What I am doing here, finite verb. So finite verb, what is finite verb? What's the definition of finite verb? Finite verb, যে ভাব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভাব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভাবটি নাম্বার, পারসন, টেন্স অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। আর যে ভাবটি নাম্বার, পারসন, টেন্স অনুসারে পরিবর্তন হয় না বা যে ভাব থেকে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আমরা যদি একটি উদাহরণ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে she, example, she gave me to eat. সে আমাকে খেতে দিয়েছিল। she gave me to eat, এখানে এটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব। she gives me to eat। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে গিভসটা আমি যখন টেন্সের পরিবর্তন করলাম তখন গিভস ভার্বের অর্থাৎ ফাইনাইট ভার্বের পরিবর্তন হয়েছে, কিন্তু নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হয়নি। আমরা আরেকটি দেখব যে she will give me,
টু ইট। এখানেও নন ফাইনাইট ভার্বের পরিবর্তন হয়নি। আমরা উদাহরণ থেকে বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্ব দেখে আমরা টেন্সটা চিনতে পারছি। আমরা এখানে যে ফাইনাইট ভার্বটা আছে সেটা দেখে আমরা টেন্স চিনতে পারছি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ভার্বটি নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তন হয়, অর্থাৎ যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। আর যে ভার্ব নাম্বার, পার্সন অনুসারে পরিবর্তন হয় না, নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তন হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না, এক কথায় তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি যে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। আমরা সিম্পল সেন্টেন্সে যেহেতু আমরা নন ফাইনাইটের ব্যবহারটা, এই ফাইনাইট ভার্বের ব্যবহারটা আমরা পাচ্ছি, এবং সেখানে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। যেমনটি আমরা এখানে একটি দেখি যে because of his illness, he could not attend the meeting. Okay, my dear students, look at the whiteboard. এখানে আমরা দেখতে পাচ্ছি যে because of his illness, তার অসুস্থতার কারণে, because of his illness he could not attend the meeting। এখানে এই attendটা হলো finite verb, এখানে এটা হলো finite verb। তো এখানে একটি সিম্পল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে because of his illness he could not attend the meeting। তার অসুস্থতার কারণে সে সবাই উপস্থিত হতে পারেনি। এখানে একটি মাত্র এই ক্লজে একটি মাত্র এই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট আছে, এখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, আর কোনো ফাইনাইট ভার্ব আমরা পাবো না। আমরা সময় একটা সিম্পল সেন্টেন্সে অনেকগুলো নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কোনো বিষয় না। শুধু আমরা দেখব একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, he went to market to buy some fruits. ওকে, সে বাজারে গিয়েছিল। এখানে এই সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। আমি বলেছি যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমরা দেখব এখানে সাবজেক্ট একটি, আর কোনো এখানে সাবজেক্ট নাই। আর এখানে ওয়েনটা হলো ফাইনাইট ভার্ব, আর এখানে টু বাইটা হলো নন ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমি যদি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটাকে তোমাদের সাথে আলোচনা না করতাম তাহলে এই সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটাকে বাধাগ্রস্ত হলো, পরিষ্কার হতে না তোমরা। তো এখানে দেখো he went market to buy some fruits, এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে আর একটি মাত্র সাবজেক্ট আছে। একটি সিম্পল সেন্টেন্সে একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু অবশ্যই একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, now I will discuss about the complex sentence. আমরা এটাকে সংজ্ঞায়িত করি কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। তো কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা কি? কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি মাত্র সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, সেটা একটি প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকবে এবং তার সাথে একটি অথবা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে ক্লজ অর্থ কি? ক্লজ বলতে কি বুঝি?
এটা আমাদের প্রশ্ন থাকতে পারে। তো আমরা একটু দেখে নিই। ক্লজ হলো একটি বাক্য অংশ। ক্লজ এর বাংলা অর্থ হলো বাক্য অংশ। ক্লজ অর্থ হলো বাক্য অংশ। আর ক্লজের সংজ্ঞা হলো ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যার মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আবারও দেখো সেই ফাইনাইট ভার্বটা চলে আসছে। তাহলে ক্লজ হলো একগুচ্ছ শব্দ সমষ্টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে ভালো করে শোনার চেষ্টা করি। ক্লজ হলো একগুচ্ছ শব্দ সমষ্টি যার মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটাকে আমরা ক্লজ বলতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, আমরা তো দেখে নিই। অর্থাৎ ক্লজ হলো একটি শব্দ সমষ্টি যার মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, আমি এখানে আমার পয়েন্টে দিয়েছিলাম ক্লজ ও ফ্রেজ। আমি একটু দেখে নিই যে ফ্রেজের মধ্যে পার্থক্য কি। ফ্রেজ হলো একটি শব্দের সমষ্টি। যেমন এখানে ফ্রেজের কথা আমি একটু উদাহরণ দিলেই তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে যে ফ্রেজ হলো একটি শব্দ সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী, একটা এক্সাম্পল দেখে নিলে সেটা আরো পরিষ্কার হয়ে যাবে। যে হি গেভ মি আ গোল্ড চেইন। গোল্ড চেইন। ওকে, এটা একটি সিম্পল সেন্টেন্স। এটা একটি সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট আছে। তোমরা দেখো তো, একের অধিক কি কোনো সাবজেক্ট আছে? না, একের অধিক কোনো সাবজেক্ট নেই। একটি মাত্র, শুধুমাত্র একটি সাবজেক্ট আছে, সাবজেক্ট, আর একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটাকে যদি একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র যদি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এটাকে আমরা কোন সেন্টেন্স বলবো? এটা কি কমপ্লেক্স সেন্টেন্স বলবো না সিম্পল সেন্টেন্স বলবো? প্রিয় শিক্ষার্থী, এটাকে অবশ্যই আমরা সিম্পল সেন্টেন্সে বলবো, কারণ এখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। এখন এই সেন্টেন্সটাকে আমরা একটু যদি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করি, একটু দেখে আসি। আর এখানে একটু বলে রাখি, এটা হলো ফ্রেজ। আমি যেটা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে একটি সেন্টেন্সে দেখো যে ফ্রেজটা হলো একগুচ্ছ শব্দ সমষ্টি যার মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে লক্ষ্য করো তো, এই অংশের ভিতরে কোনো কি সাবজেক্ট আছে? কোনো ফাইনাইট ভার্ব আছে? না, এর ভিতরে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানতে পেরেছো যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ঠিক আছে, আমি আর একটু তোমাদেরকে পরিষ্কার করার চেষ্টা করি। হি গেভ মি chain which was made of gold. He gave me a chain. Okay, he gave me a chain. এখানে হলো সে আমাকে একটি স্বর্ণের চেন দিয়েছিল। এটা সিম্পল সেন্টেন্স। আর পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু লক্ষ্য করব। এই সেন্টেন্সটা আমরা একটু দেখি। এটা সিম্পল আর এটা কমপ্লেক্স। তো দেখি, হি গেভ মি আ চেন। সে আমাকে একটি আমাকে একটি চেন দিয়েছিল, হাত দিয়েছিল। which was made of gold. প্রিয় শিক্ষার্থী, এটা দেখো তো কি? এটা ক্লজ। কেননা দেখো এখানে একটি সাবজেক্ট আছে। which বলতে এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। which was made of gold। এখানে এই মেডটা হলো ফাইনাইট ভার্ব, আর কোনো এখানে নন ফাইনাইট ভার্ব নাই। সো এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। আমরা আগেই বলেছি যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে ক্লজ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এটাও একটি ক্লজ। তো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা করব যে ক্লজকে কয়টা ভাগে ভাগ করা যায়। তো এখানে একটি সাবজেক্ট আছে আর এখানে একটি ফাইনাইট ভার্ব আছে। কারণ আমি বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তাহলে এই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ আছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ আর এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এটা স্বাধীন অর্থ প্রকাশ করছে।
এটা স্বাধীন অর্থ প্রকাশ করে হি গেভ মি এ চেক, সে আমাকে একটি হার দিয়েছে, এটা একটি স্বাধীন অর্থ প্রকাশ করছে, এটা প্রিন্সিপাল ক্লাস। আর হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, এটা স্বর্ণের তৈরি ছিল, এটা স্বাধীন অর্থ প্রকাশ করতে পারছে না, এই প্রিন্সিপাল ক্লাসের উপর নির্ভরশীল না হয়, সুতরাং এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস। আমরা একটু ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু বুঝতে পারলাম এখানে ক্লজ এবং ফ্রেজের পার্থক্য এবং ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের সেটি বিভাজন এবং সংজ্ঞাগুলো আমরা দেখতে পাচ্ছি। সাধারণত ক্লজকে তিনটা ভাগে ভাগ করা যায়। এক হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, subordinate clause, then coordinate clause. Okay, clause তো বাক্যাংশ, এটা হলো স্বাধীন বাক্যাংশ, এটা হলো নির্ভরশীল বাক্যাংশ, এটা হলো সমগোত্রীয় বাক্যাংশ। তার প্রিন্সিপাল ক্লজ কাকে বলবো, যে ক্লজটি প্রিন্সিপাল ক্লজটা আমরা দেখে। তাহলে প্রিয় শিক্ষার্থী আবার একটু পুনরায় বলার চেষ্টা করি। ক্লজ হলো একবচন শব্দ সমষ্টি যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইটিভ ভার্ব থাকে। এই ক্লজকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটি হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লজটি হলো যে ক্লজটি স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, বৃহৎ একটি সেন্টেন্স থেকে একটি বিচ্ছিন্ন করলো স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। আর সাবঅর্ডিনেট ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজ মানে পরাধীন বা নির্ভরশীল ক্লজ, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজ ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। আর কোঅর্ডিনেট ক্লজ তো দুইটা সমশ্রেণীযুক্ত সেন্টেন্সকে একত্রিত করে, সেটা দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করতে পারে, দুইটা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লজটা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটি বিষয় আমরা দেখি, আরেকটি একটু एग्जांपल দিয়ে আরো পরিষ্কার হওয়ার চেষ্টা করব। দো হি ইজ poor, though he is poor, comma, he is honest. প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু দেখে নিই, এই যে সেন্টেন্স, এখানে একটি ক্লজ, এখানে একটি ক্লজ, দুইটা ক্লজ এখানে আছে। আমি বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজ থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হি ইজ অনেস্ট, সে সব স্বাধীন অর্থ প্রকাশ করছে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা দেখি যে যদিও সে গরিব, তো যদিও সে গরিব এই কথাটা বলার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। যদিও সে গরিব, তাহলে এটার মাধ্যমে কোনো একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, আরো কিছু শোনার বা বোঝার একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, স্বাধীন অর্থ প্রকাশ করতে পারছে না, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স জানলাম, কমপ্লেক্স সেন্টেন্স জানলাম, এবার একটু কম্পাউন্ড সেন্টেন্সটা জেনে আসি। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্সে যে সেন্টেন্সটি একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ক্লাস 6 7 এগুলো আমরা আমরা জেনেছি যে কনজাংশনটা কি। কনজাংশনটা যে সংযোজক অব্যয়, কনজাংশন বলতে সংযোজক অব্যয়, এটাগুলো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা জেনেছি। তো যে সেন্টেন্সগুলো অর্থাৎ একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তো আমরা एग्जांपलের মাধ্যমে একটু জানার চেষ্টা করি যে एग्जांपल, I went to market and bought some vegetables. Okay, dear students, I went to market, আমি বাজারে গিয়েছিলাম। আচ্ছা, এটার মাধ্যমে কি স্বাধীন অর্থ প্রকাশ করছে না? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এই তুমি কি করতে কোথায় গিয়েছিলে? আমি বাজারে গিয়েছিলাম, তাহলে কি সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। তাহলে আমি
বাজারে গিয়েছিলাম and bought some vegetables এবং কিছু শাকসবজি কিনেছিলাম। দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ এখানে সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, একটি ক্লজ। এখানে যেহেতু সাবজেক্ট একই এর জন্য পরবর্তী সাবজেক্টটা বসানোর প্রয়োজন নেই, এটা একটি ফাইনাইট ভার্ব সাবজেক্ট সেট। সুতরাং এটা হলো প্রিন্সিপাল ক্লাস, পুরোটা হলো এটা প্রিন্সিপাল ক্লাস আর এটা হলো প্রিন্সিপাল ক্লাস। তো কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় লক্ষ্য রাখতে হবে যে একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পর্যায়ক্রমে চেঞ্জিং সেন্টেন্স করার ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সংজ্ঞা এবং যে পয়েন্টগুলো আদার্স পয়েন্টগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো মাধ্যমে পরিষ্কার। এখন আমরা আরো একটু প্রথম থেকে রিভিশনটা দিয়ে আসি যে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি কি বিষয় জানতে পারলাম। প্রথমে আমরা জানছি যে সেন্টেন্স গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, আর আগে আমরা জেনেছিলাম অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, কিন্তু গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তো এই তিনটা সেন্টেন্সের আবার আমরা সংজ্ঞা জেনেছি যে সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এর ভিতরে আরো আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনেছি যে ফাইনাইট ভার্ব বলতে কি বোঝো। তো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আর আমরা জেনেছি ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি। ক্লজটা হলো যে একবচন শব্দের সমষ্টি যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজটা হলো কি একবচন শব্দের সমষ্টি কিন্তু তার মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের যে প্রাথমিক আলোচনা আমি এখানে সমাপ্ত করছি এবং পর্যায়ক্রমে আমি এখানে সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্সে যেতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অন্য ক্লাসে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি, আর সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আর বাসায় এগুলো নিয়ে পড়াশোনা করো। এই করোনা ভাইরাসের মধ্যে আমাদের পড়াশোনা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, তারপরও আমরা চেষ্টা করব যে আমাদের এই বিষয়গুলোর জন্য আমরা একটু বাসায় পড়াশোনা করি, অধ্যবসায় করি, কেননা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস না করতে থাকো তাহলে কিন্তু সবকিছু ভুলে যাবে। আমাদেরকে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে, তাহলে আমরা বাড়ির বাইরে বের হব না, বাসায় থাকব, এবং যখন বের হব প্রয়োজনে তখন অবশ্যই আমরা মাস্ক পরিধান করব। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।